এগুলো বঙ্গবন্ধু সব কিন্তু মুছে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। 32 নম্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি মুক্তিযুদ্ধ ওদের বুকে আগুন দেয়, জয় বাংলা স্লোগান ওদের বুকে আগুন দেয়, বঙ্গবন্ধু ওদের বুকে আগুন দেয়। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্টের জঙ্গি হামলার পর এই শহীদ ইউনূস যখন ক্ষমতা দখল করে তখন কি ডায়লগ দিয়েছিলেন? তিনি বলেছিলেন 7 সিস্টার খেয়ে দেবেন। তিনি বলেছিলেন ফারাক্কা বাঁধের আগে আরেকটা বাঁধ দেবেন। তিনি বলেছিলেন ভারতীয় পণ্য বয়কট করবেন, ভারতের আমাদের প্রয়োজন নেই, ভারতে আমরা যাব না। তার দোসররা আবাল টোকাই নাবালক বাসুর সমন্বয়করা বলেছিল ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। দেশ থেকে শুধু টাকা পাচার করবে, একটা সময় সে বাংলাদেশ থেকে চলে যাবে। সে বাংলাদেশে কখনো ছিল না, বেশি দিন সে থাকবেও না। কিন্তু এই বাংলাদেশটা যদি তালেবানি রাষ্ট্র হয়ে যায়, বাংলাদেশটা যদি ধ্বংস হয়ে যায়, আপনার আমার কি হবে? হাসান আব্দুল্লাহ স্যার যে উপদেষ্টা যে কজন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছ না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা কাজাখোর। দেশে ও প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 16ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে আসবেন। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন। জয় বাংলাকে দামিয়ে রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। সারজিৎ ও হাসনাতকে টিএসসিতে গাঁজা খেতে দেখেছে সাধারণ জনগণ। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই কথা না বাড়িয়ে চলুন মূল স্ক্রিনে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্টের জঙ্গি হামলার পর এই শহীদ ইউনূস যখন ক্ষমতা দখল করে তখন কি ডায়লগ দিয়েছিলেন? তিনি বলেছিলেন 7 সিস্টার খেয়ে দেবেন। তিনি বলেছিলেন ফারাক্কা বাঁধের আগে আরেকটা বাঁধ দেবেন। তিনি বলেছিলেন ভারতীয় পণ্য বয়কট করবেন, ভারতের আমাদের প্রয়োজন নেই, ভারতে আমরা যাব না। তার দোসররা আবাল টোকাই নাবালক বাসুর সমন্বয়করা বলেছিল ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কত কিছু বলেছিল, শুধু ভারত বিরোধী, শুধু ভারত বিরোধী, শুধু ভারত বিরোধী কথা। কিন্তু সময় পথ পরিক্রমায় আমরা আজকে কি দেখলাম? ভারতের একজন মাত্র সচিব, তিনি মন্ত্রীও না বা ভারতের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতাও না, একটা সচিব তার সাথে কিভাবে মিথ্যাচার করেছে। বলেছে যে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলা বিচ্ছিন্ন ঘটনা, এগুলা ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত রেশারেশি, ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে। তাহলে এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির ভাঙা হলো, প্রতিমা ভাঙা হলো, ইসকন নিয়ে যে সমস্ত ঘটনা হলো, ইসকনের নেতাকে গ্রেপ্তার করা হলো, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? এগুলা কি ব্যক্তিগত আক্রোশ? এগুলা কি ব্যক্তিগত শত্রুতা? ইসকন নেতার কি কারোর সাথে শত্রুতামি আছে? মন্দিরগুলোর কি কারোর সাথে শত্রুতামি আছে? এই সমস্ত ঘটনাগুলো তারা বলছে ব্যক্তিগত শত্রুতা থেকে এই সমস্ত ঘটনা ঘটেছে, এগুলা কোনো সাম্প্রদায়িক ঘটনা না। কিন্তু আমরা দেখেছি কি যে এই ষড়যন্ত্রকারীরা, এই জঙ্গিরা বাংলাদেশের হাজার হাজার মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে, আর এটাকে বলছে তারা ব্যক্তিগত শত্রুতা বা বিচ্ছিন্ন ঘটনা। কিরূপ মিথ্যাচার তারা করতে পারে! আর ওই যে আরেকটা দেখছেন না, টেডি বেয়ার রেজওয়ানা, কি পরিমাণ মিথ্যা সে উপস্থাপন করলো জাতির সামনে। ইউনূস সাহেব যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে আমরা অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করছি, আমরা আপনাদের সাথে সম্পর্ক চাই, আমরা ভারতের সাথে আরো ভালো সম্পর্ক, ভালো লেনদেন, বাণিজ্যিক সম্পর্ক আরো ডেভেলপ করব। কিন্তু এই কথাগুলা জুলাই আগস্টে কি ছিল বা জুলাই আগস্টের পট পরিবর্তনের পর কি ছিল? ইউনূস নিজেকে মহাজ্ঞানী, মহাপণ্ডিত ভাবেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? মিথ্যাচারের ভরপুর, তার ভিতরে এক রূপ, বাহির আরেক রূপ। সে এতদিন ভারত নিয়ে যেসব কথাবার্তা বলেছে, তাহলে এগুলা কেন বললো? এটাকে আমরা ধরে নিতে পারি না তাহলে যে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার জন্য এই কথাগুলা বলা হয়েছে? এই যে অত্যাচারগুলো করা হলো, কয়টার বিচার সে করেছে? এই যে মন্দিরগুলো ভাঙা হলো, এই যে প্রতিমাগুলো ভাঙা হলো, কয়টার বিচার সে করেছে? সে বলছে যে সেই রকম কোনো ঘটনাই ঘটে নাই। কেন এভাবে মিথ্যা বলে পাচাটার দরকার কি ছিল? একটা মাত্র সচিবের সামনেই এই অবস্থা, তো ভারতের জাতীয় পর্যায়ের নেতা, সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীর কাছে কিরূপ মিথ্যাচার করবেন আপনি? কিরূপ পা চাটবেন? আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, মাঝে মাঝে ফুল পচে গন্ধ ছড়ায়। পা চাটার সময় ঠিকই চাটেন, কিন্তু জনগণকে উস্কে দেওয়ার সময় আবার ঠিকই উস্কে দেন। আজকে আমরা দেখেছি যে বাংলাদেশে কোর্টকে ব্যবহার করে আমাদের যে জাতীয় স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগানের ডাকে সাড়া দিয়ে, যে স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে স্লোগান ছিল বাঙালি জাতির মুক্তির স্লোগান, যে স্লোগান ছিল বাঙালি জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন, জয় বাংলা স্লোগান, সেই স্লোগানটি আজকে এটি জাতীয় স্লোগান নয় এই হিসাবে আজকে কোর্টে রায় দিয়েছে। আগের যে রায়টি ছিল সেই রায়টি স্থগিত করা হয়েছে কোর্টকে ব্যবহার করে। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই আজকের এই ন্যাক্কারজনক ঘটনাটির মাধ্যমে জয় বাংলা স্লোগানকে কোর্টকে ব্যবহার করে এটিকে জাতীয় স্লোগান নয় হিসাবে যে অপচেষ্টা করা হয়েছে, এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি মনে করেন ৭১-এর পরাজিত শক্তি যারা আছেন, তারা যদি মনে করেন
যে এই দেশটাকে পাকিস্তানের বাপদারায় নিয়ে যাবেন, এই দেশটাকে পাকিস্তানের সাথে একীভূত করে ফেলবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এই বাঙালি জাতি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই জাতি আমরা স্বাধীন হয়েছি। আমরা জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে আমরা রেখে এই দেশকে, আমরা বাঙালি জাতি দেশকে স্বাধীন করেছে। সো আমরা, আপনাদের উদ্দেশ্য কি সেটা এই জাতি, দেশ ও জাতি সবাই বুঝে গেছে। আপনাদের উদ্দেশ্য কিন্তু শুধু জয় বাংলা স্লোগান না, বঙ্গবন্ধু না। আপনাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে পাকিস্তানের, জামাত ইসলামের যে চিন্তা ছিল যে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী, সেই চিন্তায়, সেই ভাবধারায় আপনারা বাংলাদেশটাকে নিয়ে যেতে চান, বাংলাদেশটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে চান। তাই আমরা কি দেখেছি? আমরা দেখেছি 1975 সালের পরে, বঙ্গবন্ধুকে হত্যার পরে যেভাবে একটি মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছিল, একই ভাবধারার লোক আইএস এবং মৌলবাদী এবং তালেবানি গোষ্ঠী আজকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বিশ্বাস করে না। তারা মূলত যেটি চাচ্ছে যে বাংলাদেশে একটি তালেবানি রাষ্ট্রের মতো, তালেবানি কায়দায় একটি বাংলাদেশে একটি রাষ্ট্র পরিচালনা করতে। তাই আমি দেশবাসী, যারা সচেতন নাগরিক সমাজ আছেন, প্রত্যেক ছাত্র সমাজ এবং ছাত্র জনতা প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা যদি এখনই সবাই সচেতন না হই, সজাগ না হই, আমরা যদি এখনই এই অপশক্তিকে যদি রুখে দিতে না পারি, তাহলে আমাদের বাংলাদেশ অচিরেই কোনো তালেবানি রাষ্ট্রের মতো কোনো রাষ্ট্রে পরিণত হবে। যার ফল, একটি কথা আছে, যদি নগরে যদি আগুন লাগে তাহলে দেবালয় রক্ষা পায় না। সো দেশ যখন পুড়বে তখন আপনারা কেউই রক্ষা পাবেন না। সো তাই আপনাদেরও দায়িত্ব, প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, দেশ যখন ডিরেইল হয় তখন সবাইকে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে, সবাইকে একসাথে কাজ করে দেশকে রক্ষা করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আজকে আপনারা যদি লক্ষ্য করেন, গতকালকে দেখেন যে বাশার আল আসাদের পরাজয়ের পর বাংলাদেশে আইএস এর পতাকা নিয়ে ঢাকা শহরে কিন্তু মিছিল হয়েছে, আইএস এর পতাকা কিন্তু উড়িয়েছে ঢাকা শহরে। সো আপনাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে সচেতন নাগরিক সমাজের, বাংলাদেশের, যে যদি এই বাংলাদেশটা যদি ধ্বংস হয়, এই বাংলাদেশটা যদি বিপদগামী হয়, তাহলে আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না, আপনার পরিবার, সন্তান কেউ রক্ষা পাবে না। কারণ বাংলাদেশটা এখন যেদিকে যাচ্ছে, আপনারা দেখেন 7ই মার্চ, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, এগুলো বঙ্গবন্ধু সব কিন্তু মুছে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। 32 নম্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? মুক্তিযুদ্ধ ওদের বুকে আগুন দেয়, জয় বাংলা স্লোগান ওদের বুকে আগুন দেয়, বঙ্গবন্ধু ওদের বুকে আগুন দেয়, মুক্তিযুদ্ধের চেতনা ওদের বুকে আগুন দেয়। কারণ ওরা পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাস করে, তালেবানি কায়দায়, তালেবানি রাষ্ট্রেতে ওরা বিশ্বাস করে। সো তালেবানি রাষ্ট্রে যদি বাংলাদেশ হয়, তাহলে আমরা যেই কষ্ট করে এই দেশ অর্জন করেছি, আমরা যে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করার জন্য, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ দেখার জন্য এই বাংলাদেশ নির্মাণ করেছি, সেই বাংলাদেশটি তো থাকবে না, সেটি তালেবানি রাষ্ট্র হবে, আফগানিস্তানের মতো রাষ্ট্র হবে। মেয়েদেরকে বোরকা পরানো হবে, বোরকা পড়তে বাধ্য করা হবে, তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না, মেয়েদেরকে গলা চিপে ধরা হবে। সো এরকম একটি তালেবানি রাষ্ট্র যদি আমরা, তালেবানি রাষ্ট্রের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আরেকটি বিষয় সবচেয়ে বড় হচ্ছে, এই দেশের নারী সমাজকে জেগে উঠতে হবে, নারীদেরকে জেগে উঠতে হবে, নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কারণ যদি দেশটা যদি তালেবানি দিকে যায়, দেশটা যদি তালেবানি রাষ্ট্রের দিকে যায়, সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে সেটি হবে নারীদের ক্ষতি হবে। আপনারা কোন স্বাধীনতা ভোগ করতে পারবেন না, আপনারা কোন সংস্কৃতি চর্চা করতে পারবেন না, আপনারা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পাবেন না। আপনাদের উপরে পাকিস্তানি এবং আল কায়দা এবং আফগানিস্তানের তালেবানের মেয়েদেরকে যেভাবে ট্রিট করা হয়, আপনাদের সাথে সেইভাবে, আপনাদেরকে সেভাবে ট্রিট করা হবে। সো আপনাদের এখনই সিদ্ধান্ত নেবেন, যে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে, দিস ইজ দ্য রাইট টাইম, পারফেক্ট টাইম আপনাকে সিদ্ধান্ত নেওয়ার, যে আপনি কি বাংলাদেশটাকে তালেবানের রাষ্ট্র হতে দিবেন না বাংলাদেশটাকে রক্ষা করবেন। যদি রক্ষা করতে হয় বাংলাদেশটাকে, আসুন সকলে ঐক্যবদ্ধ মিলে এই অপশক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি, দুর্বার ঐক্য গড়ে তুলে এই অপশক্তিকে বিদায় করি। আর যদি অপশক্তিকে বিদায় করতে আমরা না পারি, তাহলে আমাদের সবার কপালে দুর্ভোগ আছে, সবার কষ্ট আছে। কারণ আপনারা যদি যারা একটু বুঝেন, লেখাপড়া জানেন, একটু বুঝেন, তালেবানের অবস্থা দেখেন, আফগানিস্তানের অবস্থা দেখেন, আপনারা এখান থেকে একটি অনুমান করতে পারবেন। সো তাই আশা করি সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করব। এই অশুভ শক্তিকে, ইনুস বেসিক্যালি একটা প্রতীক, সে তার রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্রের ক্ষমতা টিকে থাকার জন্য এবং সারা বিশ্বে সামাজিক ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে শুধু টাকা পাচার করবে। একটা সময় সে বাংলাদেশ থেকে চলে যাবে, সে বাংলাদেশে কখনো ছিল না, বেশি দিন সে থাকবেও না। কিন্তু এই বাংলাদেশটা যদি তালেবানি রাষ্ট্র হয়ে যায়, বাংলাদেশটা যদি ধ্বংস হয়ে যায়, আপনার আমার কি হবে, আপনার পরিবারের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার সন্তানদের কি হবে? সো এই কথাটি আমাদের মাথার মধ্যে রাখতে হবে, চিন্তা করতে হবে। যে কজন উপদেষ্টা আছে, ওরা তো মিডল ইস্টে পড়তে যাওয়ার যোগ্যতা ছিল কিনা, বা কোনো রাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার যোগ্যতা ছিল কিনা, সেটা আমি জানি না। বাট এখন তো তারা সবাই পাসপোর্ট পেয়ে গেছে, সবাই বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা করেছে, ওরা সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে নিয়েছে। যখন ওরা বাংলাদেশে যখন কোনো ক্রাইসিস হবে, ওরা চলে যাবে, ওরা তো সবাই চলে যাবে। ইউনুস তো বাংলাদেশে, ইউনুস তো অলরেডি বাংলাদেশি না, উনি চলে যাবে, বাকি সবাইকে নিয়ে চলে যাবে। তো আপনাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের সন্তানদের কি হবে, সেই চিন্তাটা কিন্তু আমাদের এখনই করতে হবে। তাই প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং
ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলেন, সকলে একটি জাতীয় ঐক্য গড়ে তোলেন। এই যে সার্জিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে, মামা এই কেবলমাত্র যে মেয়েটার নিয়ে আসলে সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। একজন মাদক ব্যবসায়ী 10,000 টাকার মাদক কিনে 100 টাকা করে ফুটলা বাঁধতে ব্যস্তেছে, আমাকে মতো রিক্সাওয়ালা ধরে আমরা কিনে খাচ্ছি। আপনারা বেচাটা বন্ধ করে দেন, আমরা 5 দিন মাথা খারাপ করে ঘুরে গাড়ি বেড়াবানি, কিন্তু কেউ মাদক খাবে না। আপনারা যদি বেচান আমরা কিন্তু ঠিকই খাই দেবানি। আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন, একজন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন, এর কারণ কি? ওদের তো টাকা পাচ্ছেন, আমাকে দাঁড়াতে পারছেন না, আমাকে 500 আমাকে ভাষায় বাড়ি মারতেছেন, ওর পাশা বড়, ওরা আরো চা খাতে দিচ্ছেন। এই আছে আমাকে আইন। আর মানুষের কথা কি কব, মানুষের ভিতর থেকে তো ধর্ম নাই, যেটা সত্যি কথা। মানুষের ভিতর থেকে ধর্ম উঠে গেছে। ধর্ম উঠে না গেলে এখন দেন 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া, যে কোনো কিছুর বিনিময়ে আদিয়া। এই যে নুসরাত পারে একটা মেয়ে 19 সালে যার দর্শনের যে ক্রিয়াকলাপ সে তো আপনারা সবাই জানেন। এরা কিন্তু আমাকে কোনো গাঁজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়ালা ওরা কিন্তু কেউ দর্শন করিনি। ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার প্রিন্সিপালই। তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো, আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো। কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা, আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘৃণা করা। তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষই মানুষকে ঘৃণা করতে হয়, আর এরকম কোনো ব্যবহার করবেন না যে মানুষই মানুষকে হত্যা করতে হয়। এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে, আপনারা মানুষের সামনে সমাকরণে কম যে আমরা আসলে কি জিহাদ আন্দোলন করতে আছি। তাই একজন বিধবা মহিলার ভয়তে আপনার 15 বছর ঘরের ভিতরে বলায় থেকে 5 তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিহাদ আন্দোলন করতে আছি। জিহাদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না, ওর জীবন চলে যাবে, কিন্তু জিহাদের মাঠ চলবে না। আর আপনারা পুলিশে একটু বাসিদের সাথে খাইয়ে দিয়ে দৌড় মারতেছেন, ইয়ানফসি মানে দোজক আপনাকে দ্বারা এমনই চলে আসে। তা আপনারা কোন ইসলাম নিয়ে ইয়ে দিতেছেন? কোন ইসলামে আমরা ভোট দেবো? আমরা চাই বাংলাদেশ ইসলাম কান্ট্রির দেশ, ইসলামে ভোট দেবো, কিন্তু সেটা সঠিক ইসলাম হতে হবে না। আপনারা এমন এসে মাহফিলি করতে, আমরা 71 যুদ্ধ মানি না, 24 সালে যুদ্ধ মানতেছেন। 24 সালে কি যুদ্ধ আছে? কোন 24 সালে কি যুদ্ধ আছে? 71 যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না, হিন্দু ছিল না? আর এই যে 24 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না, না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না? আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র। এখানে না কোনো ছিল জামাত শিবির, না ছিল ছাত্র শিবির, না ছিল আওয়ামী লীগ, আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি, না ছিল বিএনপি, না ছিল ছাত্রদল। তাহলে এখন জুলাই কিছু নেই, মুই খত কপি বড় বড় কথা কইতে কোনো লাভ নেই আছে? কোন আপনারা কোন বড় বড় কথা করে কোনো লাভ আছে? ছাত্রকে পানি খাটানোর সময় একজন ছাত্র শিবিরে খুঁজে পাইনি, ছাত্রকে বাদ দেওয়ার সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পাইনি। আর ইয়ানে দেখতেছি মোড়ে মোড়ে ব্যস্তা পোস্টারের গুতোয় নেতা চিনা যাচ্ছে না। ওই ফুটপাতে যে মুরগি বেচতেছে ওরও পোস্টার, ফুটপাতে যে ব্যক্তি দোকান ভাড়া দেখাচ্ছে ওরও পোস্টার, ও বিএনপি করে। তাই গত মাসে আমি এই মাসে বিএনপি ভাই এটা না করলেই বেটার। কারণ বাঙালি তো পুরা যে ধর্মের দোয়াই দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি, একজন আছে বাপের নাম দিয়ে দেশ চালাবি তাও আমরা বুঝতেছি। যে দেশে স্বাধীনের পরে আমাদের মানে বাংলাদেশের বৃহত্তম নেতা যারা বলা হয়, মুসলিম বৃহত্তম নেতা আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাংলাদেশের স্বাধীনতা বৃহত্তম নেতা আছে জাতির জনক শেখ মুজিবুর রহমান, আর যুদ্ধের মহানায়ক আছে জিয়াউর রহমান। তাই একজন বাঁচলে 17 বছর, একজন বাঁচলে 4 বছর। তো তোরা যে কারা এটা আমরাও বুঝতেছি। আওয়ামী লীগে মুজিবুরের হত্যাকারী, আর বিএনপি জিয়াউর রহমানের হত্যাকারী। অন্য সাধারণ পাবলিকের কোনো দোষ দিয়ে লাভ নেই, দোষ ভাই তুই। তোরা দেশ চালানোর জন্য ইকে মারিয়ে ফেলেছিস। সেটা যদি দেশে থাকতো আজকে এই দেশের প্রেসিডেন্ট হতে পারতো না। আপনি দেখেন জিয়াউর রহমান বেঁচে থাকতি জীবনে কোনো নিঃস্বাদের ক্ষমতা হতো না, জিয়ার জায়গা জিয়ার চেয়ারে বসবে। আর শেখ মুজিবুর রহমানও বেঁচে থাকাকালীন কোনোদিন ওই খন্দকার মুস্তাকের সাহস হতো না যে শেখ মুজিবুর রহমানের চেয়ার কানে বসবে। খন্দকার মুস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামাইছিল, আর সেই ছবিটা জিয়াউর রহমান তুলেছিল। এই যে ছাত্ররা এখন বলতেছে 71-এর যুদ্ধের কথা বাদ। দর্শক, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা 16ই ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কঠিনভাবে আন্দোলন করবেন। শেখ হাসিনাকে এই মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য তারা শপথ নিয়েছে। এদিকে বাংলাদেশের সবথেকে বড় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে বলা হয়েছে শেখ হাসিনা আবার রাজনীতিতে আসবেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।